বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং যথারীতি আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখছো এবং এই ক্লাসগুলো তোমাদের বাসায় পড়াশোনায় অনেকাংশেই সাহায্য করছে। আজকে আমরা বেতন ও মজুরির একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এবং আজকে আমি সিলেক্ট করেছি মজুরি সংক্রান্ত একটি সমস্যা। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাতে আমি নূর আফসানা ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। তো শুরুতেই যে কথাটা বলছিলাম যে আজকে আমরা বেতন ও মজুরি সংক্রান্ত একটি সমস্যা তোমাদের জন্য নিয়ে আসলাম। সেটি হলো চট্টগ্রাম বোর্ড 2017। এখানে বলা হয়েছে যে হাতিল ফার্নিচার লিমিটেডের দুজন কর্মচারীর শ্রমিকের মজুরি সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হলো এবং সেটা হচ্ছে জুন মাসে 2016 সালের জুন মাসের হাতিল ফার্নিচার লিমিটেডের দুইজন শ্রমিকের মজুরি সংক্রান্ত তথ্যাবলী কিছু দেওয়া হলো। এই তথ্যগুলো কি কি, সেই তথ্যগুলো এখন আমরা একটু দেখি। দুজন কর্মচারী রবিন ও মনির, তাদের মজুরি সংক্রান্ত কিছু তথ্য, মানে তার কিছু উপার্জন দেওয়া আছে এবং তার কিছু কর্তন দেওয়া আছে। আমরা গত ক্লাসেও এরকম একটি অঙ্ক করেছিলাম। আজকে এই অঙ্কটার নেওয়ার উদ্দেশ্য হলো এখানে আমরা মজুরি সংক্রান্ত বিষয়গুলো দেব, অর্থাৎ গত ক্লাসে ছিল আমার বেতন রিলেটেড, আজকে করব মজুরি সংক্রান্ত এবং মজুরি সংক্রান্ত একটি জাবেদা দাখিল এখানে আমরা পোস্টিং দেব আজকে। তাহলে এই সংক্রান্ত যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় আশা করি আমাদের আয়ত্তের মাঝে চলে আসবে। তাহলে চলো মূল প্রসঙ্গে ফিরে যাই। আমরা দেখি যে বক্সে আমার কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে। মূল মজুরি দেওয়া আছে রবিনের 6,000 টাকা, মনিরের দেওয়া আছে 4,000 টাকা। বাড়ি ভাড়ার কথা বলা হয়েছে রবিনের 40% এবং মনিরেরও 40%। কিসের 40%? আমার মূল মজুরির 40%। এটা আমাকে বলা থাকুক বা না থাকুক, আমি ধরে নিব সেটা সবসময় আমার বেসিকের পার্সেন্টেজটা ক্যারি করে, অর্থাৎ একজন শ্রমিক বা একজন কর্মচারীর তার বেসিকের উপর রিলেটেড করে তার যাবতীয় সমস্যা বা কর্তন সমূহ সে সাধারণত পেয়ে থাকে। চিকিৎসা ভাতার সরাসরি পরিমাণ দেওয়া আছে 400 টাকা এবং বোধেই সমান দেওয়া আছে, মানে উভয়েরই এখানে সমান টাকা দেওয়া আছে, 400 টাকা করে দেওয়া আছে। ওভারটাইম বলা হয়েছে 15 ঘন্টা রবিনের এবং মনিরের বলা হয়েছে 20 ঘন্টা। ওভারটাইমের ক্ষেত্রে একটি কন্ডিশন দেওয়া হয়েছে যে এটি সাধারণ মজুরির ক্ষেত্রে দ্বিগুণ হারে, অর্থাৎ আমার স্বাভাবিক মজুরির যে পরিমাণটা এটা থেকে তার আরেকটু দ্বিগুণ হারে পাবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে ম্যাক্সিমাম টাইমে আমার দ্বিগুণ হারে এসে থাকে, কখনো কখনো সেটা 1.5 গুণও হতে পারে। সো আমি প্রশ্নটা করার সময় খেয়াল রাখবো যে এখানে আমার রেটটা কতটুকু দেওয়া আছে, কোন হারে সেটা দেওয়া আছে, এটা কি দ্বিগুণ, 1.5 গুণ না 2.5 গুণ। আমাকে এই বিষয়টা অবশ্যই এখানে খেয়াল করতে হবে। আমি মুখস্থ বিষয়টা এখানে অ্যাপ্লাই করতে যাব না, প্রশ্নটা খেয়াল করব, তারপর এই বিষয়টা একটু করার চেষ্টা করব। তারপর আসে তার এখানে কিছু কর্তন দেওয়া আছে। কি কি কর্তন রয়েছে? কল্যাণ তহবিলে কর্তন রয়েছে 50 টাকা 50 টাকা। যৌথ বীমা, এখানে একটা কন্ডিশন আবার দেওয়া হয়েছে যে 2% আর 2%, কিন্তু 2%-এর ক্ষেত্রে একটা বিষয় এখানে সর্বনিম্ন 1 টাকা, অর্থাৎ রবিন ও মনিরের 2% করে কেটে যদি কারো 80 টাকা হয় সাপোজ, তাহলে সে অবশ্যই তাকে এখানে 100 টাকা কাটতে হবে। এটাই বলা হয়েছে যে সর্বনিম্ন তাকে 100 টাকা করে কাটতে হবে, সেটা যদি তার 100 টাকা 2% করে নাও আসে তাহলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। অর্থাৎ যাই থাকুক না কেন, যদি তার এখানে 2% করে, বেসিকের 2% করে যদি আমার এখানে 100 টাকার কম হয়, আমাকে অবশ্যই এখানে সর্বনিম্ন 100 টাকা কাটতে হবে। তারপর আসে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান 5%, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান 5%। প্রভিডেন্ট ফান্ডে 2 ধরনের দান থাকে, সাধারণত কর্মীর দান আর হচ্ছে নিয়োগকর্তার দান। কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র কর্মীর দান থাকে। সো অঙ্কে আমার বিষয়টা বলে দিবে যে প্রভিডেন্ট ফান্ডে কি কি ধরনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা দেওয়া আছে 200 ঘন্টা। এখন দেখি আমাদের করণীয়গুলা কি কি। করণীয় বলা হয়েছে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা শুরুতে কি করব, ওভারটাইম যে দ্বিগুণ হারে দেওয়া ছিল সেই হারটা আগে বের করব। বের করে আমি এখানে একজনের রবিনের দেওয়া আছে 15 ঘন্টা আর মনিরের দেওয়া আছে 20 ঘন্টা। এটা আমরা বোর্ডে আর একটু ক্লিয়ারলি বিষয়টা দেখে নিব।
2016 সালের জুন মাসের নিট প্রদেয় মজুরির পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ তার মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে যে বিষয়টা থাকে সেটাই হচ্ছে নিট প্রদেয় মজুরি। আমাকে এই নিট প্রদেয় মজুরিটা বের করে নিতে হবে। এই বিষয়টা আমার এমসিকিউতে আসতে পারে যে নিট প্রদেয় মজুরিটা কিভাবে আমরা বের করি। সো অঙ্ক করার সময় বিষয়গুলো অবশ্যই আমি খেয়াল করব এবং প্রত্যেকটা বিষয় যাতে যে কোনো জায়গায় আসলে যেভাবে আসুক, যে রিকোয়ারমেন্টে আসুক, আমি যাতে অ্যাপ্লাই করতে পারি, করার সময় সেইভাবেই বুঝে শুনে করার চেষ্টা করব। আর ঘ নম্বর রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে হাতিল ফার্নিচার লিমিটেডের মজুরি সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। এটাই মূল কারণ। আজকে আমরা অঙ্কটা সিলেক্ট করার উদ্দেশ্যে মূল কারণ ছিল যে আমরা বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা করলাম গত ক্লাসের আগের ক্লাসে, মানে এই ধরনের রিলেটেড প্রশ্নগুলো করলাম। এখন আমরা দেখব যদি আমার মজুরি সংক্রান্ত জাবেদা দাখিলাটা থাকে সেটা আমরা কিভাবে করব। এবং শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকে এটা আমাদের শেষ অঙ্ক, অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা এখানেই ক্লোজ করে দিব। তারপরে আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ ক্লাসে যাব। তাহলে চলো এবার বোর্ডে গিয়ে প্রশ্নটা আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করি। রবিন এর ওভারটাইম মজুরি নির্ণয় করতে হবে। রবিনের ওভারটাইম মজুরি নির্ণয় করার ক্ষেত্রে আমাকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, তার মূল বেতন কত টাকা দেওয়া আছে এবং দ্বিতীয়ত এখানে স্বাভাবিক কার্যঘণ্টা কত দেওয়া আছে। তাহলে আমরা আগে কি বের করে নিতে পারবো, ঘন্টা প্রতি মজুরিটা কত টাকা। তাহলে এখানে রবিনের মূল বেতন দেওয়া আছে ৬,০০০ টাকা এবং স্বাভাবিক কার্যঘণ্টা দেওয়া আছে এখানে ২০০ ঘন্টা। তাহলে তার এখানে ঘন্টা প্রতি মজুরি বের হচ্ছে ৩০ টাকা। ওকে, এখন আসি যে তার ওভারটাইম মজুরিটা কত। ওভারটাইম মজুরি, তাহলে ওভারটাইম মজুরি বলা হয়েছে যে স্বাভাবিক মজুরির হচ্ছে দ্বিগুণ। তাহলে স্বাভাবিক মজুরি আসছে ৩০ টাকা আর ওভারটাইম মজুরি আসছে দ্বিগুণ হারে কত টাকা আসে, ৬০ টাকা এখানে আসছে, ৬০ টাকা। ঠিক আছে, তাহলে এখন দেখি যে রবিন এর ওভারটাইম মজুরি কত টাকা। সুতরাং রবিন এর ওভারটাইম মজুরি, রবিনের ওভারটাইম মজুরি কত আসে, ৬০ গুণ তার এখানে ঘন্টা দেওয়া আছে ১৫ ঘন্টা। ওকে, তাহলে কত আসছে, ৬ ১৫ ৯০, দ্যাট মিনস ৯০০ টাকা। এই গেল আমার রবিনের ওভারটাইম মজুরি। তাহলে তার কত বের হলো, ৯০০ টাকা। এই বিষয়টা আমরা একটা সূত্রে সাহায্য করতে পারি। আমার এভাবে করার উদ্দেশ্য হলো তোমাদের বিষয়টা যদি স্টেপ বাই স্টেপ মনে থাকে, দ্যাট মিনস এটা যাতে তোমাকে মুখস্থ করতে না হয়। এখানে বিষয়টা কিন্তু আমার অঙ্কেই বলে দিচ্ছে আমার বিষয়টা কিভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যাই যে মনিরের ওভারটাইম মজুরি নির্ণয়। মনির এর ওভারটাইম মজুরি নির্ণয়। ঠিক আছে, তাহলে মনিরের শুরুতে বের করে নিই যে তার ঘন্টা প্রতি মজুরি কত টাকা। ঘন্টা প্রতি মজুরি, এখানে মনিরের মূল বেতন দেওয়া ছিল ৪,০০০ টাকা আর স্বাভাবিক কার্যঘণ্টা উভয়ের জন্যই সমান ২০০ ঘন্টা। সবসময় উভয়ের জন্যই দেওয়া থাকে স্বাভাবিক কার্যঘণ্টাটা। তাহলে এখানে আমার কত টাকা আসছে, এখানে আসছে ২০ টাকা। ওকে, এখন দেখি যে তার ওভারটাইম মজুরি কত। ওভার
টাইম মজুরি কত আসছে? 20 গুণ 2 সমান সমান 40 টাকা। তাহলে সুতরাং মনির এর ওভারটাইম মজুরি কত টাকা আসছে? 40 টাকা। তার এখানে ঘন্টা দেওয়া আছে 20 ঘন্টা, সুতরাং আসে হচ্ছে 800 টাকা। ওকে, তাহলে এইগুলো আমার ক নম্বরের রিকোয়ারমেন্ট, যে রবিনের ওভারটাইম মজুরি নির্ণয় করতে বলা হয়েছে এবং মনিরের ওভারটাইম মজুরি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা শুরুতে যে কথাটা বলছিলাম যে ওভারটাইম মজুরি নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগে দেখবো যে তার মূল বেতনটা কত দেওয়া আছে এবং এখানে স্বাভাবিক কার্যঘণ্টা কত দেওয়া আছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমার ঘন্টা প্রতি মজুরিটা পেয়ে যাচ্ছি। যেহেতু ওভারটাইম মজুরি ঘন্টা প্রতি মজুরির দ্বিগুণ, তাহলে আমরা কি করছি? এটাকে আমরা ওভারটাইমের টাকায় কনভার্টেড করে ফেলছি। টাকা কনভার্টেড করে ফেললে রবিনের এখানে টাইম দেওয়া আছে 15 ঘন্টা। তাহলে তার যেহেতু ঘন্টা প্রতি আমরা টাকাটা পেয়ে গেছি, সুতরাং আমরা সেটা 15 ঘন্টায় কত টাকা আসে সেটি সহজেই বের করে নিতে পারছি, 900 টাকা। সেই মতে আমরা মনিরের ওভারটাইম মজুরিটা বের করে নিয়েছি। সুতরাং ওভারটাইম মজুরি বের করার ক্ষেত্রে আমাকে অবশ্যই মূল বেতন আর স্বাভাবিক কার্যঘণ্টাটা ভালো করে খেয়াল করতে হবে। যদি ঘন্টা প্রতি মজুরিটা আমরা অ্যাকুরেট করতে পারি তাহলে পুরোটা অঙ্কই আমার এখানে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমরা যাচ্ছি আমাদের খ নম্বরের রিকোয়ারমেন্টে। যেহেতু এটা মজুরির অঙ্ক, এখানে আমাকে প্রপার একটা ছক মেনটেন করতে হবে, অর্থাৎ বেতন শীট তৈরি করতে হবে। এমন কোনো ধরাবাঁধা নিয়ম এখানে নেই। ঠিক আছে, তাহলে এখানে আমাকে খ নম্বরে কি বলা হয়েছে যে 2016 সালের জুন মাসে হাতির ফার্নিচার লিমিটেড কারখানায় কর্মরত 2 শ্রমিকের মজুরি সংক্রান্ত কিছু তথ্যাবলী দেওয়া ছিল প্রশ্নে। তাহলে প্রশ্নের সাপ্লিমেন্ট কত ছিল? 2016 সালের জুন মাসে। ঠিক আছে, এবং বলা হয়েছে খ নম্বরে 2016 সালের জুন মাসের নিট প্রদেয় মজুরির পরিমাণ নির্ণয় করো। তাহলে 2016 সালের খ নম্বর কি বলা হয়েছে? 2016 সালের জুন মাসের নিট প্রদেয় মজুরি নির্ণয়। নিট প্রদেয় মজুরি নির্ণয়। ওকে, নিট প্রদেয় মজুরি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি আমাদের 2 জন কর্মচারী দেওয়া আছে। তাহলে কি কি আসছে? বিবরণ আর হচ্ছে রবিন এবং হচ্ছে কে? মনির। নিট প্রদেয় মজুরি নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগে দেখবো তার উপার্জন সমূহ এখানে কি কি দেওয়া আছে। মূল উপার্জন সমূহ। ওকে, তাহলে মূল বেতন দেওয়া আছে কত? মূল বেতন রবিনের দেওয়া ছিল 6000 টাকা এবং মনিরের দেওয়া ছিল
4,000 টাকা। ওকে, এখানে আর কি বলা হয়েছে যে বাড়ি ভাড়া বলা হয়েছে মূল বেতনের 40%। তাহলে বাড়ি ভাড়া মূল বেতনের 40%। মূল বেতনের 40%, তাহলে 424, 2400 টাকা। ঠিক আছে, 4 4 হচ্ছে 16, এখানে আসে 1600 টাকা। এই হচ্ছে আমার বাড়ি ভাড়া। ঠিক আছে, তারপর এখানে চিকিৎসা ভাতার পরিমাণটা সরাসরি দেওয়া আছে। চিকিৎসা ভাতা কত দেওয়া আছে? 400 টাকা এবং 400 টাকা। তারপরে আমরা ওভারটাইম বের করেছিলাম। ওভারটাইম বের করেছিলাম রবিনের 900 টাকা এবং মনিরের বের করেছিলাম 800 টাকা। ঠিক আছে, এবং কেমন আরেকটা বিষয় দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। প্রভিডেন্ট ফান্ডে সাধারণত দুই ধরনের দান থাকে, নিয়োগকর্তার দান এবং কর্মীর দান। প্রশ্ন আমার নিয়োগকর্তার দান নাও থাকতে পারে, যদি থাকে তাহলে সেটা অবশ্যই তার জন্য উপার্জন, কিন্তু সেই উপার্জনটা সে নগদে পাবে না, সেটা সুবিধা পাবে সে ভবিষ্যতে। তাহলে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ কর্তার দান। নিয়োগকর্তার দান এখানে কি বলা হয়েছে যে মূল বেতনের 5% করে নিয়োগকর্তার এখানে দান হবে। তাহলে মূল বেতনের 5% যদি ধরি, তাহলে এখানে 6,000 এর 5% 300 টাকা, আর 4,000 এর 5% আসে 200 টাকা। এই হচ্ছে তার উপার্জন সমূহ। তাহলে এখানে আমরা যদি মোট করে দেখি, তাহলে এখানে আমার কত বের হয়? 10,000 টাকা। যদি মনিরের যোগ করি তাহলে আমার এখানে বের হচ্ছে কত? 7,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে দুইজনের উপার্জন সমূহ। এখন আমরা দেখি যে তাদের কর্তন এখানে কি কি দেওয়া আছে। এর থেকে আমরা কি বাদ দেব? বাদ হচ্ছে কর্তন সমূহ। কর্তন, তাহলে তাদের কি কি কর্তন দেওয়া আছে? কর্তন এখানে দেওয়া আছে যে যৌথ বীমা। আচ্ছা, যৌথ বীমার ক্ষেত্রে এখানে প্রথমত কি বলা হয়েছে যে যৌথ বীমা সর্বনিম্ন 100 টাকা দিতে হবে। তাহলে 6,000 এর 2% হিসেবে রবিনের আসে 120 টাকা। ঠিক আছে, আর এখানে আমার মনিরের দেওয়া আছে 4,000 টাকা। 4,000 এর যদি আমরা 2% ধরি তাহলে আসে 80 টাকা। কিন্তু আমাকে প্রশ্নের শর্ত অনুযায়ী বলা হয়েছে যে এখানে সর্বনিম্ন তাকে কত টাকা দিতে হবে? 100 টাকা। অর্থাৎ তার এটা হচ্ছে তার সর্বনিম্ন একটা লিমিট। এখানে আমাকে যত টাকা 100 টাকার নিচে যত যাই আসুক, আমাকে অবশ্যই এখানে 100 টাকা সর্বনিম্ন দিতে হবে, আর উপরে গেলে তো সেই টাকাটাই লিপিবদ্ধ হবে। তো এই বিষয়টা আমাকে এখানে একটু খেয়াল করতে হবে। তাহলে মনিরের যৌথ বীমা টাকা আসছে কত? সর্বনিম্ন হিসেবে 100 টাকা তাকে দিতে হবে। আর কল্যাণ তহবিলের পরিমাণ এখানে বলা হয়েছে যে কল্যাণ তহবিল এখানে উভয়েরই সমান টাকা দেওয়া আছে, অর্থাৎ 50 টাকা এবং 50 টাকা। ঠিক আছে, এগুলো যদি আমরা একটু ব্রেকেট রাখি তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ঠিক আছে, তারপরে কি আসছে? প্রভিডেন্ট ফান্ডে দান। তাহলে প্রভিডেন্ট ফান্ড হিসাবটা যদি এখন করতে যাই, প্রভিডেন্ট ফান্ডে এখন কর্তন হিসেবে তার দুইটা করতে নিয়ে যাবে, কর্মীর দান এবং হচ্ছে নিয়োগকর্তার দান। তাহলে কর্মী প্লাস হচ্ছে নিয়োগ কর্তার দান। ওকে,
প্রভিডেন্ট ফান্ড হিসাব যদি আমরা এখন ধরি, তাহলে কি কি আসে? কর্মীর দান এবং নিয়োগকর্তার দান। এখন কর্মীর দান আর নিয়োগকর্তার দান, তাহলে 5% কর্মীর আর নিয়োগকর্তার উভয় সমান সমান কন্ট্রিবিউশন, তাহলে এটা দ্বিগুণ হবে কত টাকা? 600 টাকা। এবং এটারও আসবে যেহেতু উভয়েরই 400 টাকা। এই হলো তার কর্তন সমূহ। তাহলে আমার এখানে 3টা কর্তনে দেওয়া ছিল কর্তন। এখন এটা যদি আমরা বাদ দেওয়ার পরে এখানে আমার কত টাকা থাকে, যে 10,000 থেকে যদি আমরা 120 50 টাকা এবং হচ্ছে 600 টাকা বাদ দিই, তাহলে আসতেছে কত? 9,230 টাকা। এই হচ্ছে আমার রবিনের উপার্জন। আর মনিরের উপার্জন আসছে কত? 6,450 টাকা। ওকে, এই হচ্ছে মনিরের উপার্জন। তাহলে আমার অর্থাৎ এটা আমরা 7,000 থেকে যদি তার কর্তন সমূহ বাদ দিই, তাহলে কিন্তু আমরা নিট মজুরিটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি লিখবো? সুতরাং নিট প্রদেয় মজুরি। নিট প্রদেয় মজুরি আমরা কিভাবে বের করলাম? মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দেওয়ার পরে আমরা কি পেয়ে গেলাম? নিট প্রদেয় মজুরি। তাহলে রবিনের নিট প্রদেয় মজুরি বের হচ্ছে 9,230 টাকা এবং মনিরের বের হচ্ছে 6,450 টাকা। এই হচ্ছে আমার খ নম্বরের রিকোয়ারমেন্ট। খ নম্বরের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট দুটো বিষয় খেয়াল রাখবো। প্রথমত হচ্ছে আমাকে কন্ডিশন কি বলা হয়েছে এখানে? নিট প্রদেয় মজুরি নির্ণয় করতে। নিট প্রদেয় মজুরির জন্য আমি ফর্মুলাটা কি খেয়াল রাখবো, যে মোট উপার্জন থেকে আমি কি বাদ দিব? মোট কর্তন সমূহ মাইনাস করার ফলে যা থাকে তাই হচ্ছে নিট প্রদেয় মজুরি। তাহলে মোট উপার্জন হিসাবে আমরা একটা কর্মী কি কি বেসিক উপার্জন গুলো আছে তা আমরা এতদিন অঙ্ক করতে করতে অনেকগুলো আমাদের আয়ত্তে চলে আসছে। এখানে একটা বিষয় নতুন আসছে অঙ্কটাতে, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে দুই ধরনেরই দান ছিল, অর্থাৎ নিয়োগকর্তারও দান রয়েছে এবং এখানে কর্মীরও দান রয়েছে। তো এই বিষয়টা যখন এখানে কর্তন হিসেবে যাবে, কর্তন হিসেবে আমাকে উভয় টাকাটা এখানে হিসাবভুক্ত করতে হবে। কারণ এই প্রভিডেন্ট ফান্ডের সুবিধাটা কর্মী তাৎক্ষণিক পাবে না, এটা পাবে সে ভবিষ্যতে। যদিও এটা তার উপার্জন, কিন্তু সেই টাকাটা পাবে সে ভবিষ্যতে। এখন এটা কর্তন হিসেবে যাবে, ভবিষ্যতে সে এটা বেনিফিট পাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার নিট প্রদেয় মজুরি। এখন দেখি আমাদের ঘ নম্বরের রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে। ঘ নম্বরে বলা হয়েছে যে তাদের এই মজুরি সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। আমরা এতদিন করেছি বেতন সংক্রান্ত জাবেদা, আজকে আমরা মজুরি সংক্রান্ত জাবেদা দাখিলাটা করব। ওকে, তাহলে ঘ হাতিল ফার্নিচার লিমিটেড এর জাবেদা দাখিলা। ওকে, আমরা এখানে জাবেদা ঘর করবো। কি আছে? তারিখ আর হচ্ছে আমার বিবরণ, খতিয়ান পৃষ্ঠা এবং হচ্ছে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এখানে কি আসছে? তারিখ, নম্বর আমার কাগজের ঘরটা যে ঘরে মেনটেন করি সেই ঘরটা আমরা করলাম কত, যে এই হচ্ছে আমার বিষয়টা। এখন আমরা দেখি যে এখানে তারিখ হিসেবে কত দেওয়া আছে? 2016 সালের জুন মাস। দ্যাট মিনস জুন হচ্ছে আমার 30, শেষ তারিখে আমরা জাবেদাটা দিব, জুন 30। ওকে, এখন জাবেদা করার ক্ষেত্রে আমাকে 3টা জাবেদার কথা মাথায় রাখতে হবে। প্রথমত আমি কি জাবেদা দিব? প্রথমে দিব আমরা মোট উপার্জনের জাবেদাটা। তাহলে
মজুরি হিসাব ডেবিট, আর হচ্ছে প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। কত টাকা? এখানে রবিনের দেওয়া ছিল 10,000 এবং মনিরের দেওয়া ছিল 7,000। তাহলে আমরা এখানে কি হিসাবভুক্ত করছি? মোট উপার্জন। তাহলে মোট উপার্জন কত আসে? 17,000 টাকা। ইলাবোরেশনে কি দিব? যে মোট উপার্জন হিসাবভুক্ত করা হলো। হিসাবভুক্ত করা হলো। ঠিক আছে, এই গেল আমার 1 নম্বর জবাবটা। এখন আমরা এখানে প্রদেয় মজুরিটা ক্রেডিট করেছিলাম, এখন আমরা প্রদেয় মজুরিটাকে ডেবিট করব। প্রদেয় মজুরি হিসাব ডেবিট। ঠিক আছে, তাহলে ক্রেডিট এখানে কি কি হবে? এখানে আমরা বিবিধ কর্তন সমূহ এখানে হিসাবভুক্ত করব। বিবিধ কর্তন হিসাবে আমার এখানে কি কি আসে? যৌথ বীমা 2 টাকা যোগ করার পরে যৌথ বীমার পরিমাণ আসে এখানে 220 টাকা। ঠিক আছে, আর এখানে আমার কল্যাণ তহবিল আসে 100 টাকা। জাবাদেটা যেহেতু উভয়েরই আমাকে এখানে টোটাল টাকাটা দেখাতে হবে। তাহলে এখানে প্রভিডেন্ট ফান্ডে আমরা কত দিয়েছি? 6,600 এবং 400। তাহলে প্রভিডেন্ট ফান্ডে কত আসে? মোট 1,000 টাকা। প্রভিডেন্ট ফান্ড টাকা আসে 1,000 টাকা। আর বাকি টাকাটা আমার কিসে যাচ্ছে? প্রদেয় ভাউচারে যাচ্ছে 15,680 টাকা। প্রদেয় ভাউচার 15,680 টাকা। তাহলে প্রদেয় মজুরি টোটাল টাকা যোগ করার পর অর্থাৎ আমার এখানে মোট উপার্জনের টাকাটা কত আসছে? 17,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইলাবোরেশন কি দিব? যে নিট প্রদেয় মজুরি ও বিবিধ কর্তন সমূহ হিসাবভুক্ত করা হবে। হিসাবভুক্ত করা হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমার 2 নম্বর জবাবটা। তাহলে এখানে আমাকে কি যে প্রদেয় মজুরিটা এখন আমাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এটা আমরা আগে আমাদের দায় ছিল বিধায় আমরা ক্রেডিট করেছি, এখন আমরা যেহেতু এটা আমরা দিয়ে দিব, অবশ্যই এটা আমাকে খরচ হিসেবে ডেবিট করতে হবে। এবং এখানে আমরা ক্রেডিট কি করছি? যে এই বিষয়গুলো এখানে আমার কর্তন সমূহ ছিল, অর্থাৎ এই কর্তন সমূহ তো সে এখন পাবে না, একটা সুবিধা পাবে একজন কর্মী ভবিষ্যতে। তো এজ এ প্রতিষ্ঠান তার এটা অবশ্যই তার কাছে এটা এখনোর জন্য হবে একটা বেনিফিট। সো এটা অবশ্যই তার কাছে এখানে ক্রেডিট হবে। আর বাকি টাকাটা কিসে যাচ্ছে? যেহেতু এটা আবারও তাই বাকি টাকাটা সে কর্তন কেটে বাকি টাকাটা তাকে দিবে। তাহলে প্রতি ভাউচারে কত টাকা আসছে? 15,680 টাকা সে এখানে ক্রেডিট করলো। এখন এই প্রতি ভাউচার টাকাটা আমরা তাকে কি করবো? নগদে বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করব। প্রদেয় মজুরি হিসাব ডেবিট। তাহলে কত টাকা? 15,680 টাকা। ঠিক আছে, আর ক্রেডিট কি করব? এটা নগদ বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারেন। ব্যাংক হিসাব ক্রেডিট 15,680 টাকা। ঠিক আছে,
এলাবোরেশন কি দেব, নেট প্রদেয় মজুরি হিসাবভুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম, যে আমার এখানে প্রদেয় মজুরিটাকে এখানে আমরা ক্রেডিট করেছিলাম, এখন সেটা আমরা কি করে দিব, তাকে পরিশোধ করে দিব। তাহলে পরিশোধ করে দিলে সেটাকে আমাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। ডেবিট করতে হলে এবং এই টাকাটা আমরা কিসে পরিশোধ করব, নগদ বা ব্যাংক উভয়ের মাধ্যমে করে থাকি। জেনারেলি মজুরি নগদে পরিশোধ করা হয়। আর যদি প্রশ্ন আমাকে চেকের কথা বলা থাকে তাহলে আমরা ব্যাংক দিব, এখানে উভয় লিখতে পারি বা যে কোনো একটা লিখতে পারি। শুধু নগদ হিসাব লিখলেও, এখানে নগদ হিসাব লিখলেও সেটা গুণ হবে না। ঠিক আছে, তাহলে সেই মজুরিটা আমরা এখানে কি করলাম, পরিশোধ করে দিলাম। আচ্ছা, এখন এগুলো আমার 3 নম্বর জাবেদা। অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, প্রথমত বিষয়টা খেয়াল রাখতে হবে, মোট উপার্জনটাকে আমরা হিসাবভুক্ত করব। মোট উপার্জনের পরে কি হিসাবভুক্ত করব, আমার এখানে বিবিধ কর্তন সমূহ হিসাবভুক্ত করব। কর্তন সমূহ হিসাবভুক্ত করার পরে আমরা কি করব, তার এই টাকাটা আমরা পরিশোধ করে দেব। এই হচ্ছে আমার 3টা জাবেদা। বেসিক 3টে বিষয় মনে রাখলে জাবেদাটা আমার ভুল হওয়ার পসিবিলিটি এখানে নেই। আরেকটা বিষয় আমাকে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমাকে জাবেদার যোগফলটা অবশ্যই লিখতে হবে। সুতরাং জাবেদার যোগফল, যোগফল কত আসে, 59,680 টাকা। অর্থাৎ আমি 10 এখানে যোগফলটা আমি লিখে দেবো টান দিয়ে। ঠিক আছে, 49,680 টাকা। আমার এখানে বোর্ড ছোট কারণে বিষয়টা করলাম। অর্থাৎ তোমরা অঙ্কটা শেষ করার পর এখানে অবশ্যই যোগফলটা দিয়ে দিবে এবং একটা আনসার ক্যারি করবে। এই হচ্ছে সিস্টেম। আমাকে জাবেদায় ফুল মার্কস পেতে হলে অবশ্যই এখানে আমি খেয়াল করে জাবেদার উত্তরটা আমি লিখবো। অর্থাৎ টোটাল যোগফল বের করে আমি সেটাকে দাগ টেনে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমার জাবেদা সংক্রান্ত দাখিলা হাতের ফার্নিচার লিমিটেডের আমরা জাবেদাটা করলাম। আর আজকে আমাদের অঙ্কটা আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে নতুন কোন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বিষয়গুলো আত্মস্থ করার চেষ্টা করবে। তো ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।